সারফেস টেনশনের মধ্যে আমরা আগের দিন ক্যাপিলারি টিউব নিয়ে কাজ করছিলাম। ক্যাপিলারি টিউবের মধ্যে আমরা প্রথম যে জিনিসটা দেখেছিলাম সেটা অ্যাঙ্গেল অফ ক্যাপিলারি টিউবের মানে পড়ার আগে যে জিনিসটা দেখেছিলাম সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, বা বাংলায় বলা হয় স্পর্শ কোণ। এবং জলের বেলায় ক্যাপিলারি টিউবের ছবি এঁকেছিলাম। জলের বেলায় এই কোণটা, এই জলের উপরের মেনিসকাসটা এইরকম ভাবে থাকে, এবং এই জায়গাটা এখানে যেটা স্পর্শ এই জায়গাটা এখানে সুকোণ, মানে স্যার, হ্যাঁ বলো সুচি। সেটা জল, সেটা জল ধার কারি না। সরি 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 ঠিক 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 আমি করে দিচ্ছি। এই জন্যই মানুষ এখানে বিশ্রাম দরকার করে। আগের দিন তো বললাম সেই দিকে নেব, আমি করছিলাম এখানে থিটা হচ্ছে স্লোকোণ বা অবটিউস অ্যাঙ্গেল। এই আমরা যদি শিখেছিলাম, এবার এই যে মেনিসকাসটা এরকম বাটি হয়ে আছে, উল্টাপাল্টা হয়ে আছে, এইটা নিয়ে জুরিন বলে ল তৈরি করলেন। সেই লটা কি? সেই লটা হচ্ছে আর ইজ প্রপোর্শনাল টু 1/h। এবার এই আর কি এইচ কি এটা নিয়ে একটু আলোচনা করি। এটা আমরা এখন শিখেছিলাম জুরিস ল। এই জায়গাটা তোমাদের স্ট্রাইক পাচ্ছি, কারণ না হলে ব্যাপারটা একটু আধা খেজা থেকে যায়। জুরিস ল বললেন আর ইজ প্রপোর্শনাল 1/h ইনক্রিজ অফ কিলোমিটার। তার মানে কি বলছি, অর্থাৎ উনি বিভিন্ন ডায়ামিটারের ক্যাপিলারি টিউব নিলেন, খুব সরু, তার চেয়ে সামান্য মোটা, তার চেয়ে একটু মোটা, এরকম বিভিন্ন ডায়ামিটারের ক্যাপিলারি টিউব নিলেন। এবং এটা রেডিয়াসটা, ব্যাসার্ধটা, এই রেডিয়াসটা হচ্ছে r1, এটা r1, এর রেডিয়াসটা ধরো r2, এর রেডিয়াসটা ধরো r3। এর বেলায় জলের এই উচ্চতা ধরো h1, এর বেলায় দেখাবে এটা হচ্ছে h2, এর বেলায় আরো কম উঠেছে, এটা হচ্ছে h3। আমি দেখো সবসময় দাগ লোয়ার মেনিসকাস দিচ্ছি, আপার মেনিসকাস থেকে না, অর্থাৎ এই যে দাগটা দিচ্ছি এখান থেকে দিচ্ছি h3। উনি বলেন এই রেডিয়াস অফ দ্য টিউব, অর্থাৎ নলের ব্যাসার্ধ আর নলের মধ্যে তরল যেটা দিচ্ছে, এই দুটো গুণফল গুণ করে r is equal to constant অথবা r প্রপোর্শনাল 1/h, অর্থাৎ r 1/h পরস্পর সমানুপাতিক বা r is পরস্পর ব্যস্তানুপাতিক, তাও বলতে পারি। এবার স্বাভাবিকই তুমি ঘটনাটা চোখে মনে প্রত্যক্ষ করনি বলে অবাক লাগে আমার কাছে, তাহলে দেখাতে পারো যে খুব সরল। তোমরা নিজেরা বাড়িতে এক্সপেরিমেন্টটা দেখতে পারো যে কিভাবে এক্সপেরিমেন্ট করবে। ওই একটা খালি রিফিল, ডট নেট রিফিল, এমন রিফিল যে রিফিলে তোমার কালিটা একদম পরিষ্কার হয়ে বেরিয়ে গেছে, অর্থাৎ রিফিলের ভিতরে কোনো কালি লেগে নেই, রিফিলটা খালি হয়ে যাওয়ার পর কোনো কালি বেঁচে নেই, একদম সাদা দেখা যাচ্ছে তবে। সেই অবস্থায় রিফিলটা দুটো ধার ব্লেড চলে যাবে, অর্থাৎ রিফিলের গায়ে একটা উপরের দিকে ফুটো থাকে, সেই ফুটোর অংশ কেটে বাদ দিয়ে দেবে। এইবার দুটো ধার, পরিষ্কার ধার নিয়ে এইবার কোনোভাবে রিফিলটাকে এইভাবে দাঁড় করাবে। দাঁড় করালে ভালো হয়, এবার দাঁড় করাবে। এবার তুমি প্রশ্ন করবে যে স্যার কিভাবে দাঁড় করাবে, নিজের বুদ্ধি খাটাবে। এই রিফিলটাকে একটা পেনের সঙ্গে বাঁধতে পারো, সেই গ্লাসের মধ্যে ধরো পেন, পেনের সঙ্গে গাটা দিয়ে দিয়েছো, দিয়ে একটা গ্লাস ধরো, জলের গ্লাস, কাঁচের গ্লাস, এভাবে যদি আমি এখানে বসিয়ে দিই, অর্থাৎ জিনিসটাকে নিয়ে গিয়ে গ্লাস কানায় বসি, তাহলে একদম চুপ করে বসে, অর্থাৎ সেটা এই বসেছি। এইবার কি আছে খালি এইবার আর গ্লাসে অল্প জল নিয়ে আসে, জল ঢালবে, আস্তে আস্তে জল ঢালবে, এই জল জল আস্তে আস্তে বাড়বে, অন্য গ্লাসে জল নিয়ে এতে জল ঢালবে, এটাকে হাত দিয়ে, এবার জল ঢালতে ঢালতে জল এখানে পৌঁছবে, তাহলে এর মধ্যেও জলটা এদিকেও থাকা উচিত, এর চেয়ে বেশি ওঠার কথা না, কিন্তু আমাদের জলটা বেশি উঠে গেছে। বুঝতে পারলে কি বলছি? বুঝতে পারলাম না। ট্রান্সপারেন্ট স্ট্র দিতে হবে। ট্রান্সপারেন্ট স্ট্র না, ট্রান্সপারেন্ট স্ট্র গুলো দিয়ে হবে না, কারণ ট্রান্সপারেন্ট স্ট্র গুলো একটু বেশি মোটা, ক্যাপিলারি খুব সরু, এর ভিতরে ফাঁকটা যেমন ট্রান্সপারেন্ট স্ট্র অবশ্য নয়। বুঝতে পেরেছো ইমরান?
হ্যাঁ স্যার। তাহলে আমাকে আরো সরু মানে রিফিল যেটা সরু তার সরু নল পেলে হয়, যত সময় বাড়িতে পাবো কোথায়, মানে আমরা করতাম কাঁচে, মানে আমাদের এই এক্সপেরিমেন্টটা আরো সূক্ষ্মভাবে করতে হতো প্রেডিকশনে, প্রিন্সিপাল অ্যাপ্লিকেশনের জন্য আমাদের কাঁচের নল হতো, মোটা মোটা কাঁচের নল, সেই মোটা কাঁচের নলটাকে তেলের মাঝখানটা আগুনে গরম করতো, মানে একটা বার্নারে আগুন জ্বলতো, সেই বার্নারের কাঁচের নলটাকে এইভাবে, কাঁচের নলটা আরো লম্বা, এত 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 মতো লম্বা ধরো, এই কাঁচের নলটা এইভাবে ধরে এই অবস্থায় গরম করতো। এইবার অনেকক্ষণ ধরে গরম করার পর দেখবে কাঁচের কাঁচ যখন গরম করা হয়, কাঁচটা তলে হয়ে যায়, নরম হয়ে যায়, দেখেছো কেমন খেয়াল করে? দীর্ঘক্ষণ গরম হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। করলে কাঁচটা নরম হয়ে যাবে, একদম তলতলে হয়ে যাবে। সেই অবস্থায় তুমি দেখে নাড়ছো, তখন দেখবে ওই কাঁচটা নরমের বাবারের মতো তলতল করছে। সেই অবস্থায় তোমায় জোরে টেনে দিতে হবে, তাহলে যখন ধরে টেনে দেবো মাঝখানে নরম, মাঝখানের অংশ মানে প্রসার হয়ে লম্বা হয়ে যাবে, সরু হয়ে যাবে। সেই যে সরু অংশ তৈরি হলো, সেই সরু অংশের মধ্যটা একটা নলের মতো করবে এবং সবে ক্যাপিটাল করবে। তার মানে বুঝতে পারছো, হাতে করে টান, বেশি টানা হতো, ওই সময় কম টানা হতো, বেশি জোর টানা বেশি সরু হয়ে যেত, যখন জোরে টানা হতো যে টিউবটা মোটা মোটা থাকতো, তাহলে বিভিন্ন রকম উইডথ বা বিভিন্ন রকম চওড়া আমরা কি পেতাম, কৈশিক নল পেতাম। তাহলে কৈশিক নলের এরকম একটা আছে যে জলটা খানিকটা নেয়, এবং এটা জলের বেলায়, পারদের বেলায় কিন্তু উল্টো ঘটনাটা ঘটে। পারদের বেলায় কিন্তু এখানে যদি কাছে পারদ দিতে, তাহলে এরকম জল উঠতো না, সেখানে কৈশিক নল এতটা থাকে, এটা তো প্রথম কথা এরকম হবে, তুমি এতটা ধরো ঢুকে এইখানটা এরকম হয়ে যাবে, অর্থাৎ ওইটা ঢুকে থাকবে, উঠবে তো নাই, কারণ এর একটা কন্ট্রাক্ট বেলায় বলে টিউশন বলে। বেশ, আমরা এই বিষয়টা একটুখানি ম্যাথমেটিক্যালি প্রমাণ করব, যদি হতে পারে, জটিল লাগলে প্রশ্ন করবে, জটিল কিছু না দিচ্ছি। আচ্ছা, আমরা ভ্যালি টিউবটা একটা চওড়া করে আঁকছি, এবং যে তরলটা জলে যে তরল আছে সেটা একটা অংশ বলে মনে করো, হেমিস্ফিয়ার মনে করো, বলে অর্থগুলো, অর্থাৎ ওই যে নলে যে এই যে ছবিটা আঁকছিলাম, এটা আসলে থ্রি ডাইমেনশনাল ছবি এঁকেছি, এটা লাগবে, এবং এর ব্যাসার্ধ মনে করো কি হয় না, আমরা একটা করি, আমরা ধরে নিচ্ছি যে তরল স্তম্ভটা উঠেছে সেই তরল স্তম্ভের উচ্চতা h, তাহলে এই অংশগুলো যদি বাদ দিই, মানে এই সামান্য জল আছে সেটা বাদ দিই, কেবলমাত্র এটাকে একটা সিলিন্ড্রিক্যাল শেপ কল্পনা একটা বেলাতে বললাম, এর মধ্যে পড়ে আছে, যতই ভাবতে আমার সুবিধা, এই হচ্ছে এটা আছে সেই জন্য কত, না এর আয়তন কত, এই কতটার আয়তন কত, লিকুইড কলমের আয়তন কত, পাই আর স্কয়ার এইচ, এটা আর, এটা যদি আর হয় এটা আর, এটা যদি আর হয় এর আয়তন, তার সঙ্গে ঘনত্ব, জল বলছি তাই জল ছাড়া হতে পারে, তার ঘনত্ব যদি ডি হয়, ডি, তার মানে এইটা হচ্ছে আয়তন, এটা হচ্ছে ঘনত্ব, আগে ঘনত্ব দিয়ে গুণ করলে ইনটু ত্বরণ দিয়ে গুণ করলে কি পাবো, এর ওজন পাবো, সেটাকে ব্যালেন্স করছে। এই যে উঠে আছে এটার বেলা থেকে পড়ার সময় দেখতে পাচ্ছি এই থিওরিটা আর কিন্তু মানা হচ্ছে না, এই যে থিওরিটা মানা হচ্ছে না তার মানে এই যে এক্সট্রা আছে তার পিছনে কোনো ফোর্স কাজ করছে, তাহলে উইদাউট এনি রিজন কিছু হয় না, তাহলে এই জলটাকে তুলে ধরছে তার পেছনে কে কি কাজ করছে, সারফেস টেনশন ফোর্স, সেই সারফেস টেনশনের ফোর্সটা ধরা যাক, আমি বলেছি সারফেস টেনশন ফোর্স কাজ করে, সেই সারফেস ফোর্সটা এই সারফেসের সঙ্গে এদিকে উল্টো দিক এই দিকে করে, এই থিটা অ্যাঙ্গেল করে, বাট অপোজিট অ্যাঙ্গেল বিপরীত কোণ, অ্যাঙ্গেল কোণটা তাই এই ফোর্সটা সারফেস ফোর্স মনে করো এস, সারফেসের ডেফিনিশন কি ছিল, ফোর্স পার ইউনিট লেন্থ, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল বা টানকে আমরা টান বলি, এই এস। এইবার দেখো আমরা এটা ছিলাম ভেক্টর রিজোলিউশন করেছিলাম, তো ভেক্টর রাশিকে আমরা শিখেছিলাম, এবার এস হচ্ছে সারফেস টেনশন, সেটা তো এক ধরনের বল, এখন বল যখন সেটা তো আমরা ভেক্টর রাশি, সেটা শুধু সমকৌণিক উপাংশে ভাঙা লেটস অফ देम ইনটু 2 পারপেন্ডিকুলার, তাই তাহলে উপরে যেটা আছে থিটা এর কম্পোনেন্ট সব সময় cos থিটা হয়, আর তার পারপেন্ডিকুলার কম্পোনেন্ট সব সময় sin থিটা হয়, তাই এখানে হলো s cos থিটা, এর কম্পোনেন্ট এটা সকলে নিশ্চয়ই বুঝতে কোনো সমস্যা নেই। এইবার এই বলটা এই বিন্দু এস, এই বলটা কোথায় কোথায় কাজ করছে, ওটা এই সারকামফারেন্স কাজ করছে, কিছু একটা বিন্দু মাত্র তো এই এস বল নেই, তাহলে এই যে ডিশটা এই যে বাটিটা এটা সারকামফারেন্স, এই সারকামফারেন্স কত,
এবার ভালো করে ভাবো, এখানে যে এস কাজ করছে, এখানে আমরা এস কাজ করছে, এখানে ওই অ্যাঙ্গেলটা থিটা, এদিকে উপরের দিকে এস কস থিটা আছে, এদিকে সাইন থিটা আছে। এবার আমায় বলো এই এস কস থিটা সাইন থিটা কোন উপাংশটা, কোন কম্পোনেন্টটা এই লিকুইডের ওয়েটটাকে কাউন্টার করছে বা ব্যালেন্স করছে, অর্থাৎ এই যে বলটা উঠে এসছে নলবে, সেইটা উঠে আসার জন্য এস কস থিটা এস সাইনটা দেয়। স্যার এস cos theta। ঠিক, কারণ ওজন তলার দিকে কাজ করে, তাহলে তোমার ঊর্ধ্বমুখী কিছু কাজ করে, তবে আমার ওজনটা ব্যালেন্সড হবে বা ধরো প্রসারিত হবে। এই সাইন থিটা কোন কারণে, এই সাইন থিটা তো গেলে ধাক্কা দিচ্ছে, তাহলে পুনরায় কি বলবো ওটাকে রিঅ্যাকশন করে দেবে, তার ঠিক না? এই সাইন থিটা কোনো কাজে লাগে না, এবার এই থিটা কাজ করছে। এইবার প্রতি একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল, প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল, অর্থাৎ vertically upward force per unit length along the circumference of the liquid in contact with the tube। এই কথাটা বাংলা অবশ্য বলি, লিখে নিলে ভালো। contact with the tube অর্থাৎ প্রতি দৈর্ঘ্যে প্রযুক্ত বল, এইটা লেখার সঙ্গে আরেকটা কথা, তরলটি নলের যতটা অংশ স্পর্শ আছে সেই বরাবর, সেই পরিধি বরাবর, অর্থাৎ এই ঊর্ধ্বমুখীটা কোন জায়গায় কাজ করছে না, যে জায়গায় এই তরলটা স্পর্শ করে আছে মাত্র, আসলে তার মানে এইখানে যে এস কস থিটা কাজ করছে, এইখানেও এস কস থিটা আছে, এস কস থিটা আছে, সব জায়গায় একটা করে এস কস থিটা আছে, সব জায়গায় এরকম। আসলে এই ধারটা এঁকেছি বোঝার সুবিধার জন্য, তাহলে এই কারণ এই ধারটা গোটাটাই তো নলের গায়ে আছে, এস কস থিটা এস কস থিটা এস কস থিটা কতটা দৈর্ঘ্য বরাবর জুড়ে আছে, বরাবর থেকে প্রযুক্ত সারফেস টেনশন এস থিটা, তাহলে 2 পাই আর দৈর্ঘ্যযুক্ত সারফেস টেনশন হচ্ছে 2 পাই আর থিটা, তাহলে আমার 2 পাই আর এস থিটা এটা টোটাল যে সারফেস টেনশনের ফোর্স যেটা উপর দিকে কাজ করছে। এই জায়গাটা প্রশ্ন যদি কারো থাকে বলে, আমি অলরেডি প্রথমের ওজন দিলাম, এইখানে 2 পাই total force due to surface tension along the circumference of the contact with the liquid and the liquid। তাহলে এই যে ইকুয়েশনটা তৈরি হলো, এই ইকুয়েশন অনুযায়ী এটা এখান থেকে পাই পাই ক্যান্সেলস আউট, আর এখানে সেটাও একটা আর কেটে যাচ্ছে দুদিকে, তাহলে আর এইচ ইকুয়াল টু 2s cos থিটা, সিম্পলিফাই করলাম, তাহলে আর এইচ ইকুয়াল টু s cos থিটা বাই ডিটি। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় সারফেস টেনশন ফোর্সটা নির্দিষ্ট কনস্ট্যান্ট টার্ম, থিটাটা লিকুইডটা ভরেছো, সেই লিকুইডের জন্য এই থিটাটা নিশ্চয়ই তোমার কনস্ট্যান্ট, অর্থাৎ বেলায় থিটা হবে সবসময় নাও, আর ডি হচ্ছে জলের ঘনত্ব, জি হচ্ছে বিকর্ষণ, তোমরা সকলেই কনস্ট্যান্ট, তাহলে আর ইজ প্রপোর্শনাল টু 1/h, তাহলে আর এইট হলো এবং আর সমানুপাতিক এইচ, এবার কেউ প্রশ্ন করতে পারে স্যার এই যে ফাঁকটা, এই অংশটা তো জল আছে, একদম জল নেই, এই যে তলার আপনি এই এই জলস্তরের কোনটা নিচ্ছেন এইচ করে এই সামান্য এই অংশটা আছে, ঠিক সেই অংশটা একটু কি বলবো আরেকটু সামান্য সফিস্টিকেট করা যায়, আমাদের ভাষা আমরা সেটা না তোমরা বলতে পারি প্রয়োজন নেই, কঠিন কিছু না, এই যে গোটাটা ধরবো, এটা অলোকের ভলিউম বিয়োগ করব, আর কিছু হবে না, তাতে ফর্মুলাটা একই রকম থাকবে। এটা সারফেস টেনশন, তো সারফেস টেনশনের কিছু অ্যাপ্লিকেশন আছে, দেখবে টেম্পারেচার ডিফারেন্স, একটা তাপমাত্রা কমলে কি হয়, সামান্য কমলে কি হয়, সারফেস টেনশন বাড়ে কমে, আর যদি মানে আয়নিক ক্রিস্টাল হয় এই ব্যাপারগুলো হবে আলোচনা সাপেক্ষ। জলের টেনশনের পরিবর্তন ঘটে এবং সারফেস টেনশন আমরা জলের উপর একটা হালকা মানে এরকম অনুভব যদি ভাসে দিই, এইভাবে যদি ব্লেডটা আস্তে আস্তে দিই, তাহলে দেখবো এটা ভাসছে, হবে না, কারণ জলটা তখন টান করে এটাকে ভাসিয়ে রেখেছে, ব্লেডটাকে যখন এইভাবে ফেলবো তখন এটা উঠে যাবে, অর্থাৎ সারফেস টেনশন মানে সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করছে। আর বা তাছাড়া আরো একটা সেটা হচ্ছে তুমি ওই জলটায় ওই জলটায় নুন ডুবে আছে, এই ধরনের ঘটনা ঘটতে পারে, ছুঁচ ভাসানো যায়, টেনশন বাড়ে কোন সময় কমে,
সারফেস টেনশন বাড়লে অর্থাৎ টেনশন মানে ঠান্ডা তখন কিন্তু কোনো সারফেস তৈরি করা যাবে না। যেমন তোমরা বাবল তৈরি যে সোপ বাবল তৈরি করা শ্যাম্পু দিয়ে দিলে মধ্যে ফ্লুইড বাবল তৈরি সাবানের বুদবুদ তৈরি সেই বুদবুদ তৈরি করার সময় যদি নুন জলের ওই সাবানের নুন দেওয়া হয় তাহলে বুদবুদ না। অর্থাৎ সাবানটা কাজ হচ্ছে সারফেস কমানো, টেনশন কমানো, টান কমানো। টানটা কমছে বলেই সারফেসটা স্টেডিলি ফর্ম করতে পারছে। মাথায় রাখো ভালো করে, টান যদি বেশি হয় তাহলে ফেটে যাবে। আমরা কিছু করে চাপ দিলে ফেটে যায়, কারণ সারফেস টান বাড়ছি, টানটা বাড়ছি, সারফেসটা ছিঁড়ে যাচ্ছে। তাহলে টান প্লাস টেনশন হলে সারফেসটা করবে, অর্থাৎ আমাকে তার মানে কোনো একটা বাবল করতে গেলে সারফেস কমাতে হবে, আর যদি সারফেস কাছে করতে হয় তাহলে বাড়াতে হবে। এই আলোচনা খানিক আছে, সে নিয়ে আর বিশেষ আলোচনা বাড়াতে চাইছি না। তোমাদের আর সিটি অংশ আছে, সিটি অংশটা আমরা নয়, ঠিক আছে, মোড় পড়ে নেব। অংশটা পড়ে একটা জিনিস বলে রাখি, সিটি অংশটা পড়ে আমাদের হাতের সঙ্গে আমরা কিছু অঙ্ক টঙ্ক কষবো। আর দ্বিতীয় হচ্ছে তার উপরে যে বার্নউইস থিওরেমের অংশটা আমরা পড়বো, অর্থাৎ ওয়ার্ক ফর এনার্জি চ্যাপ্টার যে কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টার সেটা পড়ে আসার পর বার্নউইস থিওরেম পড়বো। আর আরো একটা জিনিস পড়ে থাকবে, সেটা হচ্ছে ইলাস্টিসিটি পড়িয়ে দেবো। অর্থাৎ নেক্সট টার্গেট পর সংখ্যাটা আর তারপর ইলাস্টিসিটি পড়ে আমাদের এই আপাতত শেষ। তারপর আমরা ওয়ার্ক ফর এনার্জি পড়বো, কার্যক্ষমতা শক্তি পড়বো। কার্যক্ষমতা শক্তি আবার ব্যাক করে আসবো কি পড়ার জন্য না বার্নউইস প্রিন্সিপাল পড়ার জন্য। বুঝা গেল? কারণ কার্যক্ষমতা শক্তি হবে না, কার্যক্ষমতা শক্তি আসলে ওই বার্নউইস থিওরিটা বার্নউইস করতে হবে। স্যার একটা কোশ্চেন আছে। বলে ভালো স্যার জলের ক্রিটিক্যাল টেম্পারেচার কত, মানে যেখানে যা সারফেস টেম্পারেচার পুরো একদম চলে যায়? গুগল করে দেখে নাও, আমি ওইসব ডেটা জানা স্যার নির্ভরযোগ্য ওয়েবসাইটের তুমি মানে ডেটা তো ধরো কোটি সাবস্টেন্স আছে, কোটি কোটি তুমি মনে স্যার মানে একদম ভ্যানিশ কি করে, একদম চলে যায় কি একটু থেকে ফ্র্যাকশনে? সাবস্টেন্স একটা ক্রিটিক্যাল আছে যেটা ভ্যানিশ করে যায়, এবং সেই ম্যাটেরিয়ালের ক্ষেত্রে একদম জিরো হয়ে যায়। আচ্ছা, সেটা তাপমাত্রা বাড়ানো মানে তোমার যখন তুমি গরম করবে জলের মধ্যে ব্যাপারটা বলে দিস, তাহলে বুঝতে সুবিধা হবে। যত তুমি একটা লিকুইডকে গরম করছো তত মলিকিউলগুলো ঠিক, যত শর্ট করবে তারা তাদের মধ্যে নিজেদের ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন সেটাকে ওয়ার্ক করে ডমিনেট করে সিস্টেমের মধ্যে, অর্থাৎ র্যান্ডমনেসটা ডমিনেট করে এক জায়গায় কোথাও থাকতে চাইবে না। ধরো ঘরে টান কম, বাইরের টান বেশি, হ্যাঁ লকডাউন বা লক আপই হোক, তো সেই রকম বাইরের টান এত থার্মাল মলিকিউলগুলো র্যান্ডমলি আরো জোড়াতে আরো বেশি ভেলোসিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তখন কি হয়, তখন তারা কখনোই ওই স্পেসের সারফেসটা একটা যে স্থির অর্থাৎ জোড়ার মতো আর থাকবে না, কনসেপ্ট সেটা নষ্ট হয়ে যাবে। আরো তার একটা আছে, সেটা হচ্ছে জল যখন 100 ডিগ্রি সেলসিয়াস বা জল যখন না একটা জল গরম হয়, অর্থাৎ তুমি বাটিটা করে জল চাপিয়েছো ওভেনে, তারপর সেই গরম জলটা উপরে যাচ্ছে, আবার উপর থেকে নিচের জল, উপর থেকে ঠান্ডা জলটা নিচে, আবার সেটা গরম জলটা উপরে যাচ্ছে, এই প্রসেসটা চলতে থাকে। যখন এরকম ওয়াটারের মধ্যে শুরু হয়ে যায় তখন তাহলে সারফেস একটা আধুনিক তৈরি করছে ওরা, সেই সারফেসের ফর্মেশন হয়, তাহলে সারফেস মানে কারণ ওই সারফেসটা কোনো একটা স্ট্যাটিক সারফেস হিসেবে করবে না, অর্থাৎ সেই সারফেসের যে আদৌ টেনশন মানে সারফেস টেনশন তার মানে খুব আর কি সেই সারফেসের কি হয়েছে না বেড়ে গেছে, বাড়ানোর সঙ্গে ভ্যানিশ বলবো না, তুমি ওই সারফেস ওই সারফেসটাকে তুমি কিছু পারবে না। এটা একটা এক্সপেরিমেন্ট করে দেখতেই পারো। যেমন একটা ঠান্ডা একটা জায়গায় আছে আর একটা জায়গায় গরম জল 70 সেলসিয়াসে গরম জল, কিন্তু জল দুটো একদম স্থির আছে, মানে কোনো মানে ওভেনে চাপানো বন্ধ করি ওভেন, ঠান্ডা জল দুটো রেড নেবে, আস্তে আস্তে গরম জলে ফেলে ঠান্ডা জল খেবে, দেখবে তো কোনটা ভাসছে। সারফেস টেনশন যেটা হচ্ছে ওই ব্লেডটাকে ভাসিয়ে রাখলো তাই, তাহলে সারফেস টেনশন হচ্ছে বলি ব্লেডটা ভাসছে, তাহলে সারফেস ফোর্সটা ওই সারফেস টেনশন ম্যানেজ করে গেছে, যেটা ব্যবহার হচ্ছে। হ্যাঁ না থাকে এই ধরনের সারফেস টেনশনের ফোর্সটা মানে প্রশ্নই ওঠে, এটা সারফেসের জন্যই প্রযোজ্য। বেশ ভালো করে অনেক এক্সাম্পল দেওয়া আছে, অত এক্সাম্পল পুকুর যেমন জলের মধ্যে খালি ঘোরে বলে, কারণ লেখা আছে যে সামান্য পরিমাণে দ্রাব্য, এবার যে অংশটা ছিল সেই দিকে সারফেস অন্য দিকটা হলো না, সারফেস ফোর্সটা জলের স্পর্শ করে
কম বেশি টানের জন্য উপর খন্ডটা যেদিক হোক এদিক ওদিক দৌড়ে বেড়ায়, এরকম ধরনের মানে অনেক এক্সপেরিমেন্ট, সুন্দর এক্সপেরিমেন্ট লাগে। সেটা অবশ্য খুব কঠিন নয় করা। এরকম অনেক সময় একটা এরকম ধরো তার একটা হচ্ছে, সেটা একটা ফিল্ম, তুমি তো ফিল্ম সারফেস একটা, এটা একটা পিছন দিকটা সোফা আসলে কি তার মানে এটা তরসারি হয়েছে এই রিংটা, তুমি এবার এর উপর একটা শু ফেললে, এরকম একটা হালকা শু, যাতে মানে ছিঁড়ে গেল না, ডিসরাপ্টেড হলো না, ছিঁড়লো না। এই অবস্থায় শুধু তোমার হাতে তোমার ধরা আছে, সেই সুতোটা টানতে তুমি এইটার সঙ্গে একটা মুখের সঙ্গে গিয়ে দাও, সঙ্গে কি হবে, সঙ্গে ঠেকিয়ে দিয়ে এই মাছের যে অংশটা ফুটো করে দাও, এই ফুটো করে জিনিসটা এরকম নেই, এই সুতোটা টান পড়ে গেছে আর এখানটা পুরো ঢাকা, তিনটা পুরোটাই গেছে, গোল হয়েছে, অর্থাৎ কেবলমাত্র এই মধ্যেই অবশ্য আছে। সুতো যখন সব দিকে সমান নিয়েছে, তাহলে এক ইঞ্চকে সব দিকে সবাই টানলে বৃত্তাকার শেপ নেবে, সার্কেল নেবে, এবং সার্কেল শেপ নিয়ে এই টানটা আছে ছড়িয়ে আসছে, এরকম ওটা তো এই দিক বড় সারফেস টেনশনে ফোর্স যদি না কাজ হতো, তাহলে এই সুতোটার কাটতো না, ফোর্সটাকে টান টান করেছে, তাই জন্যই এরকম গোল হয়ে সুন্দর একটা শেপ গঠন করেছে। আমি এখানটা যখন ফাটিয়েছি তখন সারফেস টেনশনে ফোর্স কাজ করতে শুরু করেছে, তো ফাটাইনি তত পর্যন্ত কিন্তু ছিল না। আমি এর কোনো যদি ভিডিও দেখতে ওদের সঙ্গে শেয়ার করে দেবো, দেখি নতুন এক্সপেরিমেন্টটা। আজকে আমরা সাথে টাইম পেলো, কিছু সমস্যা হলে জানিয়ে দেবো। সত্যি